এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশি এমপি বন্ধু রেস্টুরেন্টে ডেকে যেভাবে ধরিয়ে দিল বেনজির ক, দুবাই থেকে ফেরত আনার প্রসেস শুরু। আওয়ামী লীগের সকল পালাতকদের অন্তরে কাঁপন ধরালো ডক্টর ইউনূস। আরও জানাবো, তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন পাটোয়ারি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বিশ্বাসঘাতকতার ইতিহাস পৃথিবীতে মোটেও নতুন কিছু নয়। রোম সম্রাট জুলিয়াস সিজার থেকে শুরু করে বাংলার নবাব সিরাজউদ্দৌলা, ইতিহাস বারবার সাক্ষ্য দিয়েছে ক্ষমতাবানদের পতন অধিকাংশ সময়ে বাইরের শত্রুর হাতে হয় না, বরং পতন ঘটে সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত মানুষের হাত ধরেই। ঠিক তেমনই এক অবিশ্বাস্য, সিনেমাটিক এবং রোমহর্ষক বিশ্বাসঘাতকতার গল্পকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। একসময় যার প্রভাব, ক্ষমতা এবং বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে দেশ জুড়ে ছিল নানা আলোচনা, সেই মানুষটিকেই এখন দেখা যাচ্ছে ভিন দেশের আইনি জটিলতার মুখোমুখি। যে ব্যক্তি একসময় নিজের গড়ে তোলা ক্ষমতার বলয়ে অসংখ্য প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে রেখেছিলেন বলে সমালোচকেরা অভিযোগ করেন, শেষ পর্যন্ত তাকেই নাকি সবচেয়ে কাছের এক বন্ধুর পাতা সাধারণ এক ফাঁদে পড়তে হয়েছে, এমন গুঞ্জন এখন বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে। কিন্তু কিভাবে ঘটল এই নাটকীয় ঘটনা? কেনই বা তার সবচেয়ে ঘনিষ্ঠ একজন মানুষ তাকে বিপদের মুখে ঠেলে দিলেন বলে আলোচনা হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আন্তর্জাতিক আইনের জটিল প্রক্রিয়া পেরিয়ে তাকে আদৌ কিভাবে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা সম্ভব হবে? রাজনীতির আড়ালের গল্প, আন্তর্জাতিক আইন এবং কূটনীতির জটিল সমীকরণগুলো নিয়েই আজকের এই বিশ্লেষণ। ঘটনার শুরু 12 জুন। সেদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজের বাসভবনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন আত্মগোপনে থাকা বেনজির আহমেদ, এমনটাই বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। দেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সম্পদ জব্দ এবং আইনি প্রক্রিয়া চললেও বিপুল সম্পদ ও বিদেশে বিনিয়োগের কারণে দুবাইয়ের বিলাসবহুল জীবনে তিনি নিজেকে নিরাপদ মনে করছিলেন বলেও আলোচনা রয়েছে। হঠাৎ তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্তে ছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সহযোগী, যিনি চট্টগ্রামের একজন সাবেক সংসদ সদস্য। এমন তথ্য বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে ছড়িয়ে পড়েছে। ফোনে ওই ব্যক্তি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বেনজিরকে তার বাসার কাছের একটি অভিজাত শপিং মলে দেখা করার অনুরোধ জানান। বন্ধুর এই আমন্ত্রণে সন্দেহ করার মতো কোনো কারণ ছিল না, কিন্তু গুঞ্জন অনুযায়ী শপিং মলে পৌঁছানোর পরই তার সামনে ভিন্ন এক বাস্তবতা হাজির হয়। বন্ধুর সঙ্গে আড্ডার বদলে সেখানে উপস্থিত ছিল দুবাই পুলিশের একটি দল। অল্প সময়ের মধ্যেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, এমনটাই দাবি করা হচ্ছে। বেনজির আহমেদের খুব কাছের কয়েকজনের বরাত দিয়ে বিভিন্ন মহলে আরও আলোচনা রয়েছে যে ওই সময় দুবাই পুলিশের পাশাপাশি সেই সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ কিছু লোকও সেখানে উপস্থিত ছিলেন। তবে এই ঘটনার সত্যতা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হলো? বেনজির আহমেদের মতো একজন প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা কিভাবে এত সহজে বিপদে পড়লেন? আন্তর্জাতিক মাধ্যম এবং বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়া তথ্য বিশ্লেষণ করলে একটি বিষয় সামনে আসে। দুবাইয়ে তার বিরুদ্ধে স্থানীয় কোনো মামলার তথ্য প্রকাশ্যে আসেনি। অন্যদিকে বাংলাদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে জারি করা রেড নোটিশ এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রক্রিয়ার ক্ষেত্রেই এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন এর পেছনে ব্যক্তিগত বা আর্থিক দ্বন্দ্ব থাকতে পারে, যদিও এ বিষয়ে এখনও কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। রাজনীতি বিশ্লেষকদের মতে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের মধ্যে সম্পর্ক অনেক সময় স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে। স্বার্থের সংঘাত তৈরি হলে বহু বছরের সম্পর্ক মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই ঘটনাটিকে ঘিরে অনেকেই সেই পুরনো কথাটি আবার স্মরণ করছেন। অপরাধ বা ক্ষমতার অন্ধ খেলায় স্থায়ী বন্ধু কিংবা স্থায়ী শত্রু বলে কিছু থাকে না, থাকে শুধু স্বার্থ। যখন ক্ষমতার মসনদ ভেঙে পড়ে তখন প্রত্যেকে নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত হয়ে যায়। আর সেই লড়াইয়ের মাঝেই কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটিও হয়ে ওঠে সবচেয়ে বড় বিপদের কারণ। বেনজির আহমেদের এই আটকের খবরটাই শুধু দুবাই বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এটি এখন পরিণত হয়েছে ক্ষমতা, পতন, বিশ্বাসঘাতকতা এবং আইনের জটিল সম্পর্ক নিয়ে এক নতুন আলোচনায়।
আপনার অনুচ্ছেদটি একই আবহ, নাটকীয়তা ও ধারাবাহিকতা বজায় রেখে ভাষাগতভাবে আরও সাবলীল করে রিরাইট করা হলো। তবে যেসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয় সেগুলোকে দাবি, আলোচনা বা বিশ্লেষকদের মতামত হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই ঘটনাটি মুহূর্তের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে দিল্লি ও কলকাতার রাজনৈতিক অঙ্গনে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যেসব নেতা এবং বিতর্কিত সাবেক পুলিশ কর্মকর্তারা ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের মধ্যেও এই খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকের মতে এই ঘটনাটি তাদের জন্য এক কঠিন বার্তা বহন করছে। অগাধ অর্থ সম্পদ কিংবা বিদেশে বিলাসবহুল আশ্রয় থাকলেও কেউ চিরদিন নিরাপদ থাকেন না। দেশের আইন হয়তো সঙ্গে সঙ্গে কাউকে স্পর্শ করতে পারে না, কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা বা স্বার্থের সংঘাত যে কোনো সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বেনজির আহমেদের মতো একজন প্রভাবশালী ব্যক্তি যদি নিজের ঘনিষ্ঠজনের মাধ্যমেই বিপদে পড়েন বলে আলোচনা হয়ে থাকে, তাহলে আত্মগোপনে থাকা অন্যান্যদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। দর্শক, বেনজির আহমেদকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিভাবে? অনেকেরই জানা আছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি নেই। তাহলে কি তিনি আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবেন? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে উত্তর হলো না, কারণ আন্তর্জাতিক আইন ও কূটনীতির এমন কিছু নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে কোনো পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সেই পথেই কাজ শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আন্তর্জাতিক আইনের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন। দুবাই থেকে বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ক্ষেত্রে মূলত 4টি ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রথম ধাপ, গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি ইমেলের মাধ্যমে এনসিবি ঢাকাকে বেনজির আহমেদের আটকের বিষয়ে অবহিত করেছে। যদি এ তথ্য সঠিক হয় তবে এটি প্রত্যর্পণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। দ্বিতীয় ধাপ, প্রয়োজনীয় আইনি নথিপত্র প্রস্তুত করা। একটি দেশ যখন অন্য দেশের কাছে কোনো আসামির হস্তান্তরের অনুরোধ জানায় তখন তাকে শক্তিশালী আইনি ভিত্তি এবং প্রমাণ উপস্থাপন করতে হয়। এই কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান মামলা, সম্পত্তির তথ্য, মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ এবং আদালতের আদেশ সহ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে বলে জানা যাচ্ছে। তৃতীয় ধাপ, আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন। আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে হয়। বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে। চতুর্থ ধাপ, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক আইনি সহায়তা। যদিও দুই দেশের মধ্যে সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই, তবুও আন্তর্জাতিক দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন কনভেনশন এবং পারস্পরিক আইনি সহায়তার কাঠামোর আওতায় তথ্য বিনিময় ও সহযোগিতার সুযোগ রয়েছে। এনসিবি ঢাকা এবং এনসিবি আবুধাবির সমন্বয় ও কূটনৈতিক যোগাযোগই এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে পারিবারিক সূত্র এবং বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বেনজির আহমেদ নিজের পক্ষে আইনি লড়াইয়ের জন্য দুবাইয়ের শীর্ষস্থানীয় আইনজীবীদের সহায়তা নিয়েছেন। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে ইন্টারপোলের রেড নোটিশ এবং কোনো রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান থাকলে বিদেশে জামিন পাওয়া সহজ বিষয় নয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, যদি তাকে দেশে ফিরিয়ে আনা হয় তাহলে কী ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন তিনি? আইন বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু দুর্নীতির মামলায় সীমাবদ্ধ নাও হতে পারে। অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং, ক্ষমতার অপব্যবহার এবং তার দায়িত্ব পালনকালীন বিভিন্ন বিতর্কিত ঘটনার বিষয়ে তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চলতে পারে, যদি সংশ্লিষ্ট অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়। অবশ্য শেষ পর্যন্ত সবকিছুই নির্ভর করবে তদন্ত, আদালতের রায় এবং প্রচলিত আইনি প্রক্রিয়ার উপর। দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকা একজন প্রভাবশালী ব্যক্তির ভবিষ্যৎ তাই এখন শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি পরিণত হয়েছে আইন, জবাবদিহিতা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে এক বড় জাতীয় আলোচনায়। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।